ডার্ক সাইড অব লাভ, লেখক দুর্বা হোসান, পর্ব 13 ও 14। আর না, প্লিজ থামুন, আমি আর পারছি না। কণ্ঠ কাঁপছে, অনুনয়ের চেয়ে ক্লান্তি বেশি, শরীরটা আর সায় দিচ্ছে না, সেটা তরু নিজেই টের পাচ্ছে। আরেকটু, শুধু আরেকটু, প্রায় হয়ে এসেছে। মৃন্ময়ের গলায় সে একরোখা জেদ, এমন এক জেদ যেটা কথা শোনে না, সময় বোঝে না। ওর দুই হাত তরুর কোমরের পেছনে শক্ত হয়ে চেপে আছে। নড়ার সুযোগ নেই, পালাবার কোনো রাস্তা নেই। সিটে গা ছেড়ে চোখ বন্ধ করে আছে মৃন্ময়, কপাল কুঁচকে আছে, নিঃশ্বাস ভারী, অনিয়মিত। তরু নিজেকে ধরে রাখার শেষ চেষ্টা করছে, পিঠ সোজা রাখার শক্তিটুকু যেন ফুরিয়ে আসছে। মৃন্ময় হঠাৎ তাকে নিজের দিকে টেনে নেয়। দূরত্ব বলে কিছু থাকে না, ওর প্রতিটা নিঃশ্বাস আছড়ে পড়ছে তরুর বুকে, ভারী অস্থির আগুনের মতো। তরুর শরীর জ্বলছে, ভেতরটা যেন ক্রমাগত টান টান হয়ে উঠছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, গলার কাছে আটকে যাচ্ছে। নিজের শরীরে আর শক্তি খুঁজে পাচ্ছে না সে। বুকের ভেতর কেমন একটা অস্থিরতার রেশ, ঠিক ভয় না, আবার শান্তিও না, এমন একটা অনুভূতি যেটার নাম সে জানে না। তবে ওর মস্তিষ্ক বলছে এই সময়টাকে, এই মানুষটার প্রতি ঘৃণার অনুভূতি কাজ করা উচিত এখন। আর একটু, শব্দটা আবার শোনা যায়, খুব সাধারণ শব্দ, কিন্তু সেটাই সময়কে টেনে লম্বা করে দিচ্ছে। মুহূর্ত গড়িয়ে যায়, মিনিট না ঘন্টা তরু বুঝতে পারে না। মনে হয় এই মুহূর্ত আটকে গেছে, মনে হয় এই জন্মে তাকে আর ছাড়বে না মৃন্ময়। তরুর মাথার ভেতর চিন্তা আসে, আবার মিলিয়েও যায়। হাত দুটো কোথায় রাখবে বুঝতে পারে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ করেই তরুর শরীর ছটফট করে ওঠে, একটা অজানা স্রোত যেন ভেতর থেকে ধাক্কা দেয়। শেষটুকু শক্তি জড়ো করে সে হাত ছাড়িয়ে নেয়, সিটের দুই দিকে রাখে হাত, ব্যালেন্স করার চেষ্টা করে নিজেকে। মৃন্ময় তখনও অস্থির, আঁকড়ে ধরে আছে তাকে, ছেড়ে দিতে পারছে না কিংবা চাইছে না। এক মুহূর্তের জন্য তার শরীর শক্ত হয়ে যায়, তারপর ধীরে ধীরে সেই টান আলগা হয়। তরু আর প্রতিরোধ করে না, ক্লান্ত শরীরটা ধীরে ধীরে ঢলে পড়ে মৃন্ময়ের ওপর। নিস্তেজ, চোখ বন্ধ, নিঃশ্বাস এলোমেলো, বুক ওঠানামা করছে দ্রুত। দুই হাতে তরুর পিঠ আঁকড়ে ধরে মৃন্ময়, শক্ত করে বুকে মুখ চেপে রাখে। হঠাৎ তীব্র একটা ঝাঁকি মারে ওর শরীর, গভীর করে নিঃশ্বাস ছাড়ে। এক মুহূর্তের নীরবতা, চারপাশে কোনো শব্দ নেই, শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের আওয়াজ। ওভাবেই সিটে হেলান দেয় মৃন্ময়, তরুকে বুকে নেয়। বুকের ভেতরের উত্তাপ ধীরে ধীরে শান্ত হচ্ছে। তরুর মাথা ওর বুকে ঠেকানো, চুল ঘামে ভিজে গেছে। মৃন্ময় চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে থাকে, যেন নিজের শরীরটাকে আবার চিনে নিচ্ছে। বিকেল নামছে প্রায়, আকাশের রংটা ধীরে ধীরে বদলাচ্ছে, বাইরে রাস্তার শব্দ বাড়ছে, মানুষ ফিরছে। স্বাভাবিক একটা বিকেল, অথচ এই গাড়ির ভেতরে সময়টা যেন একটু আগেই থেমেছিল। মৃন্ময়ের বুকের ওপর লেপ্টে থাকা তরুর পিঠে হাত ধীরে ধীরে বুলিয়ে দিচ্ছে মৃন্ময়। চোখ বন্ধ, ওর আশেপাশে কি হচ্ছে দেখার প্রয়োজন মনে করছে না। তরু ক্লান্ত শরীরে একটু শক্তি নেই, বেশ বুঝতে পারছে, না হলে বুকের উপর এত শান্ত হয়ে থাকতো না। চোখ খোলে মৃন্ময়, তরুর মুখ পানে চায়, কেন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বাইরে হঠাৎ কোলাহল শোনা যায়। তরু চমকে চোখ খুলে জানালার দিকে তাকায়। বুকের ভেতরটা হঠাৎ করে সংকুচিত হয়ে আসে। দূরে দুই তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক লোক আর দুজন কৌতূহলী ছেলে। তিনজনই গাড়িটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। তরু তখনই বুঝে যায় গাড়িটার অবস্থা সত্যি অকওয়ার্ড। জানালার কাছে প্রতিফলনে নিজের মুখ দেখে সে, গাল লাল, চুল এলোমেলো, জামা ঠিকঠাক নেই। তাদের গাড়ির দিকেই তাকিয়ে বিশেষ সমালোচনা শুরু হয়েছে মানুষগুলোর মধ্যে। আজকালকার পোলাপান রাস্তায় সবই শুরু করে দেয়। কাকা, প্রেম তো আর সময় জায়গা দেখে হয় না। একটা ছেলে হেসে বলে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওরা গাড়ির দিকে। ভেতরে কিছু দেখা না গেলেও কি হয়েছে সব কিছু স্পষ্ট। তরু এক ঝটকায় নিজেকে সামলে নেয়, যতটা সম্ভব ঠিকঠাক করে বসার চেষ্টা করে। জামা টানে, চুল গুছোয়, বুকের ধুকপুকানি আবার শুরু হয়েছে। বাইরে লোক আছে। খুব আস্তে বলে, মৃন্ময় বাইরে তাকায়, পুরো সিনটা বুঝে নিতে এক সেকেন্ডও লাগে না। তার ঠোঁটের কোণে একটা বিরক্ত হাসি উঠে আসে। গ্রেট, অডিয়েন্সও জুটে গেছে দেখি। মৃন্ময়ের কথায় চোখ কুঁচকে তাকায় তরু, শার্ট নেই গায়ে, উন্মুক্ত বডি। হাজারবার দেখেছে সে শার্ট ছাড়া মৃন্ময়কে, তবে আজকে নতুন কিছু চোখে পড়েছে। তরু লক্ষ্য করে কিছুটা আঁচড়ের দাগ লাল হয়ে আছে মৃন্ময়ের শরীরে, বুক আর কাঁধের কাছে।
নিঃশ্বাসের সঙ্গে পেশিগুলো কিছুটা টানছে, আর দাগগুলো সেই টান আরও স্পষ্ট করে তুলছে। এগুলো এইমাত্র তরুর করা। তরু যেন সামান্য কাঁপে, তবে চোখ সরাতে পারে না। এই দাগগুলো, শরীরের লাইন আর পেশি, সবকিছু মিলিয়ে মিন্ময়ের বডি এক মুহূর্তের আবহ হয়ে ধীরে ধীরে তরুর মনকে ঘিরে ফেলছে। মিন্ময় হালকা কাশে, তারপর স্টিয়ারিং সোজা করে গাড়ি স্টার্ট দেয়। তরুর বুকটা একটু হালকা হয়। গাড়ি চলতে শুরু করতেই বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা বন্ধুকে কনুই দিয়ে খোঁচা দিয়ে বলে, দেখছিস, সিনেমা শেষ। গাড়ির ভেতরে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, কেউ কিছু বলে না। তরু নিজেকে ঢেকে ফেলেছে, জানালার বাইরে তাকিয়ে আছে। তরু, আজ যদি কেউ আমাদের ভিডিও বানাতো। একটু থামে, তারপর বলে, শুনশান রাস্তার মাঝে একটা ব্ল্যাক কার একা একা নড়াচড়া করছে। ব্যাপারটা কেমন হতো বলো তো? কথা বলার শক্তি নেই তরুর মধ্যে, তবুও বলে, জঘন্য। গা ছেড়ে দেয় তরু, চোখ বন্ধ করে রাখে। যাই হয়ে যাক না কেন, পৌঁছানোর আগে আর চোখ খুলবে না। গাড়ি চালানোয় মন দিল মিন্ময়। একটা হাত স্টিয়ারিংয়ে, আরেকটা ছোট মিয়ার ওপর হালকা করে বুলিয়ে যেন আদর করছে। বাঘের বাচ্চা তুই মিয়া ভাই। প্রশংসায় সাড়া দিল ছোট মিয়া, ভাব নিয়ে বলল, হ্যাঁ জানা আছে। শান্তি লাগছে এখন, দুবার হয়ে গেছে। তোর বউকে সামলা আগে, দেখ কিভাবে আছে। এরকম দেখলে কি শান্তি লাগে? মিন্ময় তাকালো তরুর দিকে, জামা সরে গেছে কিছুটা, মুখ ঘুরিয়ে নিল। ছোট মিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, বাসা যেতে দে, বেচারি ক্লান্ত। বাড়ির সামনে এসে থামলো গাড়িটা। তরু গা ছেড়ে দিয়েছিল। মিন্ময়ের কোলে কখন যে মাথা রেখেছে বুঝতে পারেনি। হঠাৎ ব্রেক কষায় চোখ খুলল। মিন্ময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মুখ কোথায় তোমার, খেয়াল আছে? বাঁকা হেসে বলল মিন্ময়। ঠোঁটের কোণে ওই হাসিটা তরুর চেনা। আশেপাশে দেখতে গিয়ে তরু বাম দিকে মাথা ঘোরালো। নজর পড়ল বেল্ট, কালো প্যান্ট। তৎক্ষণাৎ নিজের অবস্থান বুঝে ফেলল। মনে মনে সাংঘাতিক একটা ফোন দিয়ে এঁটে ফেলল তরু। ডান হাতটা ছোট মেয়ের ওপর ভর দিয়ে শরীরের সবটুকু শক্তি কাজে লাগিয়ে হঠাৎ উঠে বসলো। মুহূর্তেই মিন্ময়ের চোখ মুখ কুঁচকে গেল। স্টিয়ারিংয়ে থাকা হাতটা দ্রুত সেই সংবেদনশীল জায়গায় চলে এলো। ঠিক সেই সময় তরু চটজলদি হাত সরিয়ে নিল। চোখ পিটপিট করে ভান করলো যেন, ও ভুলবশত হয়েছে, সরি। মৃন্ময় কুচকালো মুখ নিয়ে হতবাক, অস্থির, চোখে ক্ষুব্ধ বিস্ময়। তার পেশি টান টান, শরীর কিছুটা শক্ত হয়ে গেছে। ঠিক বুঝতে পারলো না তরু ইচ্ছে করে কাজটা করলো নাকি। ইস, ব্যথা দিয়ে ফেললাম বুঝি আপনার বেয়াদবটাকে। আমি বুঝতে পারিনি। মৃন্ময় কি করবে বুঝতে পারল না। ব্যথায় ভেতরটা ছটফট করছে। তরু আড়ালে হাসলো, মনে মনে বলল, শরীরে শক্তি নেই জন্য বেঁচে গেল বেয়াদবটা, নেক্সট বার আর বাঁচতে পারবে না। সোফা থেকে উঠে দাঁড়ালো রজনী, তার তীক্ষ্ণ নজর দরজার দিকে। কিন্তু যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মিন্ময় আর তরু দুজনই প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে ঢুকছে। মিন্ময়ের এক হাত তরুর কাঁধে, আর অন্য হাত দিয়ে সে নিজের তলপেটের কাছটায় অদ্ভুতভাবে চেপে ধরে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ যন্ত্রণায় নীল হয়ে গেছে। অন্যদিকে তরুর মুখে এক চিলতে হাসি। সে যেন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রজনী দ্রুত পায়ে এগিয়ে এসে মিন্ময়ের অন্য হাতটা খপ করে ধরে ফেলল। তার চোখে মুখে দুশ্চিন্তা। কি হয়েছে তোমার মিন্ময়? এভাবে হাসছো কেন? আর এই মেয়েটাই বা তোমার গায়ে হাত দিয়ে আছে কেন? রজনীর কণ্ঠস্বরে বরফ শীতল কাঠিন্য। মিন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়ল। দাঁতে দাঁত চেপে সে বলল, উফ রজনী, এখন জেরা করো না তো। আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়। তরু আমতা আমতা করে বলল, আসলে রজনী আপু, আমি বুঝতে পারিনি আমরা গাড়িতে। পুরোটা বলল না তরু, তবে মুখভঙ্গি এমন করে বলল রজনী বুঝে গেল। তখন হঠাৎ করে আমার হাত পিছলে যায়, আর আমি ভারসাম্য সামলাতে গিয়ে মিন্ময়ের, মানে খুব সেনসিটিভ জায়গায় জোরে ধাক্কা দিয়ে ফেলি। আমি সত্যি ইচ্ছে করে করিনি। রজনীর চোখের মণি দুটো মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তরুর অসম্পূর্ণ কথা আর হাসি যেন রজনীর বুকের ভেতর ঈর্ষার বিষাক্ত সাপকে জাগিয়ে তুলল। সে মিন্ময়ের দিকে তাকালো, যার মুখ ব্যথায় নীল হয়ে আছে। রজনী ধীর পায়ে তরুর সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া তরুর ওপর পড়তেই মেয়েটা একটু কুঁকড়ে গেল। রজনী নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, গাড়িতে ঠিক কি হচ্ছিল তরু? হাত পিছলে একদম ওখানেই গিয়ে লাগলো। রজনী এবার মিন্ময়ের দিকে ফিরল। তার চোখে অদ্ভুত এক মায়া আর তীব্র অধিকারবোধ। সে মিন্ময়ের কপালে জমে থাকা ঘাম মুছে দিল। রজনী গ্লাস ভর্তি ঠান্ডা পানি মিন্ময়ের ঠোঁটের কাছে ধরল।
মিন্ময় ঢকঢক করে পানিটাকে খানিকটা ধাতস্থ হলো, কিন্তু রজনীর বিষাক্ত দৃষ্টি সরছিল না তরুর ওপর থেকে। তরু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। মিন্ময় একটু আরাম বোধ করতেই রজনী তার আরো কাছে ঘেঁষে বসলো। রুমে এসে কাপড় নিয়ে তরু সোজা ওয়াশরুমে চলে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ করতেই হঠাৎ হেসে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে নিজের দিকে তাকালো। আলো একটু বেশি উজ্জ্বল লাগছিল। বুকের দিকে চোখ যেতেই দেখতে পেল কামড়ের দাগগুলো তাজা লালচে স্পষ্ট। মুহূর্তেই মাথার ভেতর ভেসে উঠল মৃন্ময়ের মুখ, ওর হাসি, ওর চোখে সেই দুষ্টু ঝিলিক। পরক্ষণেই ব্যথায় কুঁচকানো মুখটা ভাবতেই তরু হেসে ফেলল। হাসির চোটে শরীর কেঁপে কেঁপে উঠছে। নিজেকে সামলাতে আয়নার সিঙ্কটা ধরে দাঁড়াতে হলো। দাগগুলো আঙুল দিয়ে হালকা ছুঁয়ে দেখলো, হালকা ব্যথা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রথমে গরম পানি ছেড়ে দিল। পানির শব্দে মাথার ভেতরের কোলাহল একটু একটু করে শান্ত হতে লাগলো। কিন্তু শান্ত হলেও মনটা বারবার সরে যাচ্ছে আগের কথাই। মৃন্ময়ের কণ্ঠ, ওর হাতের স্পর্শ, আর সেই মুহূর্তের আবেশ। চোখ বন্ধ করলেই সব পরিষ্কার মনে পড়ছে। অদ্ভুতভাবে আজকেও মৃন্ময়ের ছোঁয়া অনুভব করছে। গাড়ির সেই সময়টা বারবার মনে পড়ছে। আজকে ফ্রেশ হতে বেশ খানিক সময় নিল। শাওয়ার বন্ধ করে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে এসে আবার দাঁড়ালো। চুল থেকে পানি ঝরছে। আয়নার কাছে হালকা ভাব জমেছে। ভাপের উপর আঙুল দিয়ে অজান্তে একটা গোল দাগ আঁকলো। নিজের চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে একটা আলাদা চাহনি। শেষমেশ জামা কাপড় পরে চুল ঠিক করে একটা গভীর নিঃশ্বাস নিল তরু। হাসি মুখে বেরোনো তরুর হঠাৎ করেই চোখ বিছানার দিকে যেতেই আঁতকে উঠল। বিছানার উপর মৃন্ময় বসে আছে, পরনে শুধু প্যান্ট, হাতে একটা বাটিতে ছোট ছোট বরফের টুকরো, যেটাও আঙুলের ফাঁকে ফাঁকে ঘোরাচ্ছে। বরফ গলছে, ফোঁটা ফোঁটা পানি চাদরের উপর পড়ছে। এতক্ষণ লাগলো কেন? মৃন্ময় হালকা হাসি দিয়ে বলল। তরু কিছুক্ষণ কথা খুঁজে পেল না, শুধু দাঁড়িয়ে তাকিয়ে রইল। মাথার ভেতর অনেকগুলো আশঙ্কা একসাথে দলা পাকিয়ে উকি দিল। আপনি এখানে? নিজের ঘরেই তো বসে আছি, বলেই বরফটা একটু উঁচু করে ধরল। এটা তোমার জন্য। তরু ভ্রু কুঁচকালো। বরফ? মৃন্ময় উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে কাছে এলো। ভেজা চুলগুলো নাক ডুবিয়ে দিয়ে গভীর নিঃশ্বাস নিল। মৃন্ময়ের উন্মুক্ত বুকে ঠেকে গেল তরুর মুখ। মৃন্ময় পরপর কয়েকটা চুমু দিল। শিউরে উঠল তরু। ওর শরীর রেসপন্স করলো। মৃন্ময় বুঝতে পারল। বাঁকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। মৃন্ময়ের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা দেখে তরুর বুকের ভেতরটা ধক করে উঠল। হাসিটাও চেনে, খুব ভালো করেই চেনে। এই হাসির মানে কখনোই হালকা কিছু না। তরু অজান্তেই এক পা পেছনে সরালো। কিন্তু মৃন্ময়ের হাত ইতিমধ্যে ওর হাত ধরে ফেলেছে। পালাচ্ছ কোথায়? কোথাও না। মৃন্ময় ওকে টেনে এনে বিছানায় বসালো। তরুর ভয়াতুর চোখের দিকে তাকিয়ে কোমরে পেঁচানো টাওয়েলের গিঁট খুলে দিল। চোখ জোড়া বড় হয়ে গেল মুহূর্তেই তরুর। এরকম কিছু হবে সে কি আন্দাজ করেছে? এতটা নির্লজ্জতা করবে মৃন্ময়? লাফিয়ে উঠল তরু বিছানা থেকে, দূরে সরে গিয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। মৃন্ময় হাতে থাকা বরফ এগিয়ে দিল তরুর কানে। লাগিয়ে দাও। তরুর কানে শব্দজোড়া পৌঁছাতেই কয়েক কদম আরও পিছিয়ে গেল। আমি? তোকে? তরুর অবস্থা এখন এমন হয়েছে যে এখান থেকে পালাতে পারলেই বেঁচে যাবে। মৃন্ময় ওর ভাবনার উপর এক বালতি পানি ঢেলে দিল। ব্যথা তুই দিয়েছিস, বরফও তুই লাগিয়ে দিবি। মৃন্ময় তরুর হাতটা শক্ত করে ছোট মিয়ার উপর চেপে ধরে। তরুর হাতে থাকা বরফের ঠান্ডা স্পর্শ পেতেই চোখ বন্ধ করে ফেলে। ব্যথার জায়গাটা যেন আরাম পাচ্ছে এতক্ষণে। বলদের মতো নিজের হাতের দিকে চেয়ে আছে তরু। কি রিয়াকশন দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। মৃন্ময় ধীরে ধীরে তরুর হাত নাড়াচ্ছে। তরু হাত সরানোর জন্য জোরাজোরি করতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মৃন্ময়ের শক্ত হাতের বাঁধনের কাছে ওর শক্তি কিছুই না। হঠাৎ তরু অনুভব করলো হাতের মাঝে থাকা এতক্ষণের নরম তুলতুলে জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে। বরফের ঠান্ডা ছাড়িয়ে উষ্ণতা ছড়াচ্ছে। আতঙ্কে তরু চিৎকার করলো, না! চোখ বন্ধ করে রাখা মৃন্ময়ের নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে উঠেছে। ও হাসল তরুর চিৎকার শুনে।